আসসালামু আলাইকুম। আসি নামের এক অসহায় মেয়ে নিজের কয়েকদিনের সন্তানকে নিজ হাতেই খুন করে, আর এরপর সে একটি বটগাছের নিচে বসে নিজেরও জীবন নিয়ে নেয়। ওই বটগাছের কাছের বাড়িতেই বাস করত এক ৮ মাসের অন্তঃসত্ত্বা মেয়ে ইতা। মৃত্যুর পর আসির আত্মার চোখ পড়ে ইতার পেটে থাকা সন্তানের উপর। তার কারণেই সময়ের ১ মাস আগে ইতার মেয়ে অ্যামেলিয়ার জন্ম হয়, আর অ্যামেলিয়ার জন্মের পর থেকেই তার পুরো পরিবারের সাথে ঘটতে থাকে ভয়ঙ্কর সব ঘটনা। এমনকি ৭ দিনের মধ্যেই আসির আত্মা যখন অ্যামেলিয়াকে চুরি করতে পারে না, তখন সে নিজেই প্রবেশ করে ইতার মধ্যে। ইতার উপর আসর করে সে অ্যামেলিয়াকে নিজের করে নিতে চায়। তার দাবি এই সন্তান নাকি তার। এমনই এক ভয়ঙ্কর চাঞ্চল্যকর ইন্দোনেশিয়ান ইসলামিক হরর গল্প আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি, যা বাস্তব জীবন থেকে নেওয়া হয়েছে। তো চলুন আর দেরি না করে আসি নামক এই হরর মুভির গল্প জানা যাক। গল্পের শুরুতে আমরা এক বৃষ্টি ঝরা রাতের দৃশ্য দেখতে পাই, যেখানে এই রাতের অন্ধকারে অঝোর বৃষ্টির মধ্যে এক মধ্যবয়সী মেয়ে একটা ছোট্ট বাচ্চা কোলে নিয়ে হাঁটছিল। এভাবে হাঁটতে হাঁটতে সে এক স্থানে গিয়ে পৌঁছায়, যেখানে বালতির ভেতরে পানি ধরা ছিল। সে সেখানে তার কোলের ওই বাচ্চা মেয়েটিকে গোসল করাতে শুরু করে। সে ওই বাচ্চাটিকে পানির মধ্যে রেখে গান গাইছিল। মায়ের কণ্ঠে এই গান শুনে ছোট্ট বাচ্চা মেয়েটিও খুশিতে হাসছিল। তবে বাচ্চার মুখে হাসি থাকলেও তার মায়ের চোখে পানি ছিল। এভাবেই কাঁদতে কাঁদতে এবং গান গাইতে গাইতে সে নিজের মেয়েকে ওই পানিতে চুবিয়ে মেরে ফেলে। এই ছোট্ট বাচ্চাটিকে মারার পর তার যেন মানসিক অবস্থা আরো বেশি বিপর্যস্ত হয়ে পড়ে। সে ওই বাচ্চাটির লাশকে সেখানেই রেখে উঠে আসে এবং এমনভাবে হাঁটতে থাকে যেন তার মেয়ে এখনো পর্যন্ত তার কোলে আছে। এভাবেই একাকী হাঁটতে হাঁটতে সে চলে আসে এক বিরাট বড় বটগাছের নিচে। এই গাছের নিচে এসে সে নিজের কোল থেকে যেন ওই বাচ্চাটিকে নিচে রেখে দেয়, আর এরপর তার পাশে বসে। শুধুমাত্র তাই নয়, সে যেন নিজের বাচ্চাকে আদর করছিল। এইভাবে কিছুক্ষণ সেখানে থাকার পর সে নিজের কাছে থাকা একটা চিরুনি বের করে, যেটা যথেষ্ট ধারালো ছিল, আর এরপর সে ওই চিরুনি দিয়ে নিজের হাত কেটে ফেলে। আর এভাবেই নিজের সন্তানকে খুন করার পর অন্ধকার বৃষ্টি ঝরা রাতে এক বিরাট বড় বটগাছের নিচে মৃত্যু হয় আসির। এই ঘটনার বেশ কয়েকদিন পরের দৃশ্য আমরা দেখতে পাই, যেখানে ইতা নামের এক প্রেগনেন্ট মেয়ে তার অনাগত শিশুর জন্য দোলনা প্রস্তুত করছিল। এমন সময় সেখানে তার শাশুড়ি সারি আসে। তাদের কথা দ্বারা আমরা বুঝতে পারি যে ইতার সন্তান হওয়ার আর মাত্র ১ মাস বাকি। তাই তো ইতা সহ তার পুরো পরিবার এই ব্যাপারটা নিয়ে অনেক বেশি এক্সাইটেড। তারা অপেক্ষা করছে তাদের পরিবারের নতুন সদস্যের আগমনের। ইতার স্বামী অ্যান্ডি এত বেশি এক্সাইটেড ছিল যে সে তো ১ মাস আগেই একটা ট্রলি বানিয়ে নিয়ে এসেছিল নিজেদের নবজাতক শিশুর জন্য। সে এবং তার বন্ধু মিলে এই জিনিসটা তৈরি করেছিল, আর এই ব্যাপারটা সে ইতা এবং তার মা সারিকে জানায়। ফলে তারাও বেশ খুশি হয়ে যায়। যদিও ট্রলিটা বেশ পুরনো ছিল, তবু তাদের খুশির মাত্রা কোনো অংশে কম ছিল না। যদিও এন্ডি চাইছিল যে সে পরবর্তী বেতন পাওয়ার পর তার শিশুর জন্য একটা ভালো ট্রলি এবং দোলনা নিয়ে আসবে, আর হতে পারে সেটা তাদের বাচ্চা জন্মের আগেই হয়ে যাবে। এখন এই ব্যাপারটা নিয়ে তারা ভীষণ খুশি ছিল। এখন ওই দিন গোসলের জন্য সারি যখন বালতিতে পানি নিচ্ছিল, তখন সেখানে অ্যান্ডি চলে আসে এবং সারিকে এইভাবে কষ্ট করতে দেখে তাকে সরিয়ে দেয় এবং নিজেই পানির বালতিটি পুড়ে দেয়। সেই সাথে পানির বালতি সহ সারিকে ওয়াশরুম পর্যন্ত এগিয়ে দেয়। তবে গোসল করতে যাওয়ার সময় সারি তো তাওয়াল নিতেই ভুলে গিয়েছিল, যে ব্যাপারটা নিয়ে তারা হেসে উড়িয়ে দিলেও আমরা এই দৃশ্য দ্বারা বুঝতে পারি যে সারির ভুলে যাওয়ার রোগ আছে, যে ব্যাপারে অ্যান্ডি এবং ইতার ধারণা ছিল। এখন ওই দিন রাতের দৃশ্য আমরা দেখতে পাই, যেখানে ইতা রান্নাঘরে একা খাবার তৈরি করছিল। এমন সময় সে জানালা দিয়ে বিদ্যুৎ চমকানো এবং বৃষ্টি শুরু হতে দেখতে পায়, যা দেখে সে তখনই বাস্কেট নিয়ে বাইরে চলে যায় কাপড় উঠাতে। বৃষ্টির মধ্যে এইভাবে কাপড় উঠিয়ে নিয়ে ভেতরে আসা দেখে অ্যান্ডি তার জন্য চিন্তিত হয়ে পড়ে এবং তাকে নিষেধ করে এইভাবে ভারী জিনিস তোলার জন্য। এখন তার সময় অনেক কাছে এসেছে, এই সময় তাকে বেশি সতর্ক থাকা প্রয়োজন। তখন সারিও তাকে সরি বলে, কেননা কাপড় উঠাতে সেই মূলত ভুলে গিয়েছিল। এখন পুরো পরিবার একসাথে খাবার খেতে বসে, যেখানে অ্যান্ডি জানায় আজ রাতে তার ঘাড়ে দায়িত্ব পড়েছে পুরো মহল্লা টহল দেওয়ার। এই দায়িত্ব সকলের মাঝে ভাগ করে দেওয়া হয়।
আগে 2বার অ্যান্ডি এই দায়িত্ব পালন করেনি, তাই আজ সে চাইলেও এই দায়িত্ব থেকে মুক্তি পাবে না। এ কারণে সে আজ রাতে বাড়িতে থাকবে না। এই বৃষ্টির মধ্যেও তাকে বের হতে হবে। অ্যান্ডি বলে, আজকের বৃষ্টিটা বেশ অদ্ভুত। বাইরে বৃষ্টি পড়ছে ঠিকই, কিন্তু পরিবেশ একটুও ঠান্ডা না। বৃষ্টির সাথে সাথে অনেক বেশি গরমও লাগছে। যা শুনে সারি বলে, এই ধরনের বৃষ্টিকে বলা হয় মৃত মানুষের বৃষ্টি। আশেপাশে কেউ একই সাথে মারা গেলে এবং জন্ম নিলে এরকম বৃষ্টি হয়। তবে অ্যান্ডি এবং ইতা একথা হেসে উড়িয়ে দেয়। আর এরপর অ্যান্ডি বেরিয়ে যায় তার কাজে। ইতা চলে আসে ঘুমাতে। একা ঘরে বিছানায় শুয়ে সে নিজের বাচ্চার কথা ভাবছিল। এমন সময় হঠাৎই কারেন্ট চলে যায়। সে আলো জ্বালাতে উঠতে যাচ্ছিল, এমন সময় বাইরে থেকে কিছু আওয়াজ ভেসে আসে। তাই তো সে দেখার জন্য নিজের রুম থেকে বের হয়। রুম থেকে বের হতেই সে দেখতে পায় বাইরে যাওয়ার দরজাটি খোলা আছে। দরজা এইভাবে খোলা দেখে সে মনে করে তার হাজবেন্ড হয়তো বা এসেছে। তাই সে বাইরে বের হয়ে অ্যান্ডিকে ডাকতে থাকে। এমন সময় খুব অদ্ভুতভাবে তার চোখের সামনেই তার পেছনে থাকা মেন দরজাটি একা একাই বন্ধ হয়ে যায়, যে ব্যাপারটা বেশ অদ্ভুত ছিল। তাই আর বাইরে না থেকে সে ভেতরে চলে আসে এবং দরজাটি বন্ধ করে সে তার শাশুড়িকে ডাকতে থাকে। সে সারিকে ডাকতে ডাকতে সামনের দিকে এগিয়ে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই ফ্লোরের উপর দিয়ে তার সাথে সাথে কাদা পায়ের একটা ছাপও যাচ্ছে, যা থেকে স্পষ্ট হয়ে যায় যে এই বাড়িতে ইতার সাথে আরো কেউ প্রবেশ করেছে, যাকে ইতা দেখতে পাচ্ছিল না। ইতা মূলত তার শাশুড়িকে ডাকতে ডাকতে তার শাশুড়ির ঘরের দিকে এগোচ্ছিল। এমন সময় হঠাৎই তার পানি ভেঙে যায়, অর্থাৎ তার বাচ্চার এই দুনিয়াতে আসার সময় হয়ে গিয়েছিল। যদিও ডেলিভারির সময় হওয়ার এখনো 1 মাস বাকি। আর এই কারণেই ইতার প্রচন্ড কষ্ট হচ্ছিল। একজন ধাত্রী সেকারকে ডাকা হয়েছিল তার ডেলিভারির জন্য। সেখানে অ্যান্ডিও উপস্থিত ছিল। অনেক কষ্টের পর ফাইনালি ইতা এক কন্যা সন্তানের জন্ম দেয়, যার নাম রাখা হয় অ্যামেলিয়া। ভিডিওর এই পর্যায়ে আপনাদেরকে জানাতে চাই এক নতুন এবং মজাদার অনলাইন ক্যাসিনো সম্পর্কে, যার নাম বানজাই বেট। কেন বানজাই বেট আলাদা? এতে রোজ লক্ষ লক্ষ মানুষ খেলছে এবং প্রতিদিন প্রচুর নগদ অর্থ জিতছে। এখানে রয়েছে 3 লক্ষেরও অধিক অ্যাক্টিভ প্লেয়ার। অ্যাভিয়েটর, ক্রেজি টাইম, ফাঙ্কি টাইম, কয়েন ফ্লিপ, সুইট বানাঞ্জা, পোকার, স্লাইডস, লাইভ ক্যাসিনো সহ সবই আছে এখানে এবং খুব শীঘ্রই স্পোর্টস গেমও যুক্ত হবে। এছাড়া বিকাশ, নগদ এবং রকেট দিয়ে তাড়াতাড়ি টাকা ডিপোজিট এবং উইথড্র করতে পারবেন। এরই সাথে 24 ঘন্টা কাস্টমার সাপোর্ট তো থাকছেই। তাই এখনই নতুন অফারে অংশগ্রহণ করুন। নিচের পিন কমেন্টে ক্লিক করে সাইন আপ করুন এবং প্রোমো কোড হন্টিং ব্যবহার করুন। প্রথম ডিপোজিটেই 100% ওয়েলকাম বোনাস এবং 25,000 টাকা পর্যন্ত বোনাস। সেই সাথে থাকছে 200টি ফ্রি স্পিন। এই সুযোগ মিস করবেন না। তো চলুন এখন গল্পে ফেরা যাক। নতুন এই সদস্য আসায় তাদের পুরো পরিবারই ভীষণ খুশি ছিল। তবে মাত্র 2-1 দিনের মধ্যেই অ্যান্ডিকে আবারও তার কাজে জয়েন করতে হয়। ইতাও এই 2-1 দিনে বেশ সুস্থ হয়ে গিয়েছিল। ওই দিন অ্যান্ডি কাজে বের হয়ে যেতেই সারি ইতার কাছে আসে এবং বলে সকালের রোদ্দুর অ্যামেলিয়ার জন্য ভীষণ ভালো, তাই সে কিছু সময়ের জন্য অ্যামেলিয়াকে রোদে নিয়ে যেতে চায়। তখন ইতা তাকে মনে করিয়ে দেয় যে টানা রোদ্দুরে সে যেন অ্যামেলিয়াকে বেশিক্ষণ না রাখে। আসলে 1 মাস আগে জন্ম হওয়ায় ইতা অ্যামেলিয়াকে নিয়ে ভীষণ চিন্তিত ছিল। তাই তো সারিও যখন দেখতে পায় যে রোদের তাপ অনেক বেশি বেড়ে গিয়েছে, তখন সে অ্যামেলিয়াকে নিয়ে ভেতরে চলে আসে এবং ট্রলিটি ছায়াযুক্ত একটা স্থানে রেখে দেয়। এর কিছুক্ষণ পর আমরা ইতাকে দেখতে পাই, যে কিনা নিজের হাতের কাজ শেষ করে তার শাশুড়িকেই ডাকছিল। ওই সময় আমরা তার পেছনে এক ভয়ঙ্কর অশরীরী প্রেতাত্মাকে দেখতে পাই। এই ব্যাপারে লক্ষ্য না করে ইতা যখন বাইরে আসে, তখন সে দেখতে পায় অ্যামেলিয়ার ট্রলিটি টানা রোদ্দুরের মধ্যে রাখা আছে আর তার শাশুড়ি সোফায় ঘুমিয়ে আছে, যা দেখে ইতা তখনই দৌড়ে চলে যায় অ্যামেলিয়াকে আনতে। তবে তার শাশুড়ি সারি এই ঘটনায় বেশ অবাক হয়ে যায়, কারণ তার স্পষ্ট মনে ছিল যে সে অ্যামেলিয়ার ট্রলিটি ছায়া এনে রেখেছিল। সে ইতাকে এই ব্যাপারটা বলার চেষ্টা করে, তবে ইতার মনে হয় তার শাশুড়ি সারির যেহেতু ভুলে যাওয়ার রোগ আছে, তাই হতে পারে সে অ্যামেলিয়াকে রোদে রেখে ভুলে গিয়েছিল। এখন ওই দিন সারি যখন নিজের ঘরে বসে ঔষধগুলো নাড়িয়ে চাড়িয়ে দেখছিল, তখন সে লক্ষ্য করে তার ঘরের সামনে দিয়ে কেউ হেঁটে যাচ্ছে। প্রাথমিকভাবে তার কাছে মনে হয় এটা হয়তো বা ইতা,
তাই সে ডাক দেয়। তবে ইতা তার ডাকে সাড়া না দিলে সে বাইরে এসে দেখতে যায় তার সামনে কেউ দাঁড়িয়ে ছিল। চোখে চশমা না থাকায় সে স্পষ্টভাবে দেখতে পারছিল না, তবে চশমা পরতেই তার সামনে চলে আসে ইতা, যার ফলে পেছনে থাকা ওই মেয়েটিকে দেখতে পায় না সে। তাই সে ইতাকে প্রশ্ন করে যে সে কি কারোর গুনগুন করে গান গাওয়ার আওয়াজ শুনেছে। ইতা জানায় যে না। তখন সারি অমনোযোগী হয়ে সেদিকেই দেখতে থাকে যেদিকে সে ওই মেয়েটিকে দাঁড়িয়ে থাকতে দেখেছিল। ইতা এই অবস্থা দেখে সারিকে প্রশ্ন করে যে সে তার ঔষধ কখন খেয়েছিল। সারি জানায় যে তার মনে নেই, তাই ইতা তাকে নিয়ে যায় তার ঔষধের বইটা চেক করতে। ওই দিন ইতার যে প্রসব করিয়েছিল অর্থাৎ সেকার তার সাথে দেখা করতে আসে, যেখানে সেকার উপহার হিসাবে তার মেয়ের পুরনো একটা পুতুল নিয়ে এসেছিল ইতার মেয়ের জন্য। ইতা এখানে অ্যামেলিয়ার 1 মাস আগের জন্ম নেওয়া নিয়ে বেশ চিন্তিত ছিল, যে ব্যাপারে সেকার তাকে চিন্তা করতে নিষেধ করে, তবে তাকে সাবধান থাকতে বলে। এই বলে যে সে যেন অ্যামেলিয়াকে কোনোভাবে রাতের বেলা জানালার কাছে না শোয়ায়, কারণ 40 দিন হওয়ার আগ পর্যন্ত শয়তানি আত্মা অথবা জিনদের কাছ থেকে বাচ্চাদেরকে সাবধানে রাখতে হয়। এছাড়া কয়েকদিন আগেই তাদের গ্রামের একজন মেয়ে মারা গিয়েছে, যে কিনা নিজেকে নিজে শেষ করে দেওয়ার আগেই নিজের মেয়েকে নিজ হাতে খুন করেছিল। আর সবথেকে ভয়ানক ব্যাপার হলো তার মৃত্যুর পরও তার বডি এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি, অর্থাৎ এখানে আসির কথা বলা হচ্ছিল। এ কারণে সেকার তাকে সাবধান থাকতে বলে এবং ঘুমানোর সময় তার বালিশের নিচে একটি কাইচি রাখতে বলে। সেই সাথে তাদের গ্রামে আসা নতুন একজন রহস্যজনক লোকের ব্যাপারেও জানায়, যাকে সবাই আবা বলে ডাকত। সে প্রতি রাতে পিলারে বাড়ি দেয়, আর সেই কয়বার বাড়ি দেয় যে কয়টা বাজে। তবে যে কটা বাজে তার থেকে একটা বাড়িও যদি সে বেশি দেয়, এর মানে হলো আশেপাশে কোথাও আত্মার আনাগোনা আছে। এই কথা শুনে ইতা অনেক বেশি ভয় পেয়ে যায়। আর এরপর সে যখন ঘরে আসে তখন আয়নায় আমরা দেখতে পাই তার সামনে দাঁড়িয়ে আছে ওই অশরীরী অর্থাৎ আসির আত্মা। আসি এখানে চুল আঁচড়াচ্ছিল, যেখানে তার হাতে থাকা চিরুনিটি নিচে পড়ে যায়, যেটা তুলে নেয় ইতা। এই চিরুনিটা দিয়েই আসি নিজেকে হত্যা করেছিল, যে ব্যাপারে কোনো কিছু না জানা ইতা ওই চিরুনিটি নিজের কাছে রেখে দেয়। ওই দিন কাজ শেষ করে আন্দি বাড়িতে ফিরে দেখতে পায় যে তার মা সারি তার মেয়ে অ্যামেলিয়াকে নিয়ে বাইরে দাঁড়িয়ে আছে। সে তখন তাদের সাথে সময় কাটাতে থাকে। অন্যদিকে ভেতরে বসে ইতা অনেক বেশি চিন্তিত ছিল, কারণ অ্যামেলিয়ার খাবার ঠিকভাবে হচ্ছিল না। আর যেহেতু অ্যামেলিয়ার জন্ম 1 মাস আগে হয়েছে, তাই তার ঠিকমতো ভাবে খাবারের প্রয়োজন। এই ব্যাপারটা নিয়েই ইতা চিন্তিত ছিল এবং রেডিওতে গান শুনছিল। এমন সময় হঠাৎই রেডিওতে এক অদ্ভুত কণ্ঠের গান শুরু হয়ে যায়। এই গানটি এবং এই কণ্ঠ আমাদের পরিচিত, তবে ইতার নয়। মূলত এখানে আসির কণ্ঠের ওই গানটি শোনা যাচ্ছিল, যেটা সে নিজের মেয়েকে মারার সময় গিয়েছিল। এখন এই গানটি বন্ধ করার ইতা অনেকবার চেষ্টা করে, তবে কিছুতেই রেডিওতে এই গানটি পরিবর্তন করা সম্ভব হচ্ছিল না, তাই সে রেডিওটি বন্ধ করে দেয়। এমন সময় 6টার ঘন্টা বেজে ওঠে, অর্থাৎ মাগরিবের ওয়াক্ত হয়ে গিয়েছে। অ্যামেলিয়া তখনও পর্যন্ত বাইরে, যে ব্যাপারটা নিয়ে ইতা অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে। তাই তো সে দৌড়ে বাইরে চলে যায় এবং তার শাশুড়িকে দ্রুত অ্যামেলিয়াকে ভেতরে আনতে বলে। কথা বলেও সে ভেতরে আনা পর্যন্ত অপেক্ষা করে না, বরং সে নিজে গিয়ে তার শাশুড়ির কোল থেকে অ্যামেলিয়াকে ভেতরে নিয়ে আসে। যে ব্যাপারটা এবং ইতার এমন ব্যবহার অ্যান্ডি এবং সারির কাছে পরিচিত ছিল না, তাই তো অ্যান্ডি ওই রাতে ইতার সাথে এই ব্যাপারে কথা বলে, যখন ইতা আসির ওই চিরুনিটি দিয়ে চুল আঁচড়াচ্ছিল। এখানে অ্যান্ডি বলে যে সে যেন আর কখনোই তার মায়ের উপর গলা উচ্চ করে কথা না বলে। ইতা তার এই ব্যবহারের জন্য তার কাছে দুঃখ প্রকাশ করে এবং বলে সে শুধুমাত্র অ্যামেলিয়াকে নিয়ে অনেক বেশি চিন্তিত। একথা বলে সে নিজের ড্রয়ার থেকে একটি কাইচি বের করে এবং সেটা নিয়ে নিজের বালিশের নিচে রেখে দেয়। অ্যান্ডি এই ব্যাপারে জানতে চাইলে ইতা সেকারের বলা ওই কথা বলে, যা শুনে অ্যান্ডি রীতিমতো অবাক হয়, কারণ ইতা আগে কখনো এরকম কুসংস্কারে বিশ্বাস করেনি। তখন ইতা জানায় যে সে কুসংস্কারে বিশ্বাস করছে না, তবে কেন জানি না তার মনে হচ্ছে এই বাড়িতে কোনো কিছু অশুভ ঘটছে। তাই সে অ্যান্ডিকে জিজ্ঞাসা করে অ্যামেলিয়ার নাড়ি সে পুঁতেছে কিনা, যা শুনে অ্যান্ডি বলে সে আজ সকালেও সময় পায়নি। যে কথা শুনে ইতা একটু বিরক্ত হয়, কারণ এমন কাজে কখনোই দেরি করতে নেই। এরই মধ্যে অ্যান্ডি লক্ষ্য করে যে অ্যামেলিয়ার গায়ে জ্বর এসেছে, যা শুনে ইতা তাকে নিজের কোলে নিয়ে নেয়। ওই রাতে অ্যান্ডি যখন অ্যামেলিয়াকে কোলে নিয়ে তার মায়ের সাথে কথা বলছিল, তখন সেখানে ইতা অ্যামেলিয়ার নাড়িটি নিয়ে আসে এবং অ্যান্ডিকে বলে আজ রাতেই এটা পুঁতে ফেলতে।
অ্যামেলিয়ার নাড়ি এখনো পোতা হয়নি জেনে সারিও বেশ রাগ করে, তাই অ্যান্ডি তখনই উঠে চলে যায় অ্যামেলিয়ার নাড়িটি পুঁতে ফেলার জন্য। ইন্দোনেশিয়ার সংস্কৃতি অনুযায়ী অ্যামেলিয়ার নাড়ি পোতার জন্য অ্যান্ডি তাদের ঘরের কোনায় একটি গর্ত খোঁড়ে, আর এরপর সেখানে অ্যামেলিয়ার নাড়ি রেখে আজান দেয়। ওই সময় আমরা ভেতরের দৃশ্য দেখতে পাই, যেখানে এবারও অ্যামেলিয়ার জন্য যথেষ্ট পরিমাণে খাবার হয়নি দেখে ইতা অনেক বেশি চিন্তিত ছিল। যখন সেখানে আসে সারি এবং তাকে এই ব্যাপারে চিন্তা করতে নিষেধ করে, ইতা তখন তার কাছে আজ সন্ধ্যার খারাপ ব্যবহারের জন্য ক্ষমা চায়। তখন সারি বলে সে ভালোভাবেই জানে ইতা অ্যামেলিয়াকে নিয়ে অনেক বেশি চিন্তিত, তাই সে ওই ব্যবহারে কোনো কিছু মনে করেনি। এ কথা বলে সে চলে যায় অজু করতে। ওই সময় অ্যান্ডির অ্যামেলিয়ার নাড়ি পোতা হয়ে গিয়েছিল, যেটার উপরে সে একটি ল্যাম্প রেখে দেয় এবং সেটা ঢেকে সেখান থেকে চলে আসে। অন্যদিকে সারি তখন অজু করছিল, যেখানে তার সামনে দিয়ে আমরা আবারও আসির আত্মাকে যেতে দেখতে পাই। তাকে এইভাবে যেতে দেখে এবারও সারি মনে করে যে এটা হয়তো বা ইতা ছিল, তাই সে চশমাটি হাতে নিয়ে ইতাকে দেখার জন্য ভেতরে চলে যায়, যেখানে ইতা ডাইনিং টেবিল মুছছিল। ইতাকে প্রশ্ন করলে ইতা জানায় সে তো পুরো টাইমই এখানে বসেছিল আর এখন সে বেডরুমে শুতে যাচ্ছে, সে ওইদিকে যায়নি। যা শুনে সারি একটু অবাক হয়, তবে ইতা এই ব্যাপারে খুব একটা গুরুত্ব দেয় না এবং সেখান থেকে চলে যায়। সারি যখন এইসব ব্যাপার নিয়ে ভাবছিল তখন তার পেছনে আমরা আসিকে দেখতে পাই, যে কিনা ভয়ঙ্করভাবে সারির দিকেই তাকিয়েছিল। এদিকে ইতা ঘরে গেলে দেখতে পাই অ্যান্ডি অ্যামেলিয়ার ওই পুতুলটি উঠিয়ে রাখছে, যেটা সেকার তাকে দিয়েছিল, কেননা তার মতে অ্যামেলিয়া এখনো পুতুল খেলার মতো বড় হয়নি। তখন ইতা বলে অ্যান্ডির মা অর্থাৎ সারির ভুলে যাওয়ার রোগটা দিন দিন বেড়েই চলেছে। অ্যান্ডি নিজেও এই ব্যাপারটা জানতো, তবে এই ব্যাপারে তাদের কিছুই করার ছিল না। যতটুকু চিকিৎসা তাদের সমর্থে ছিল সেটুকু তারা করছিল। একথা বলতে বলতে অ্যান্ডি গিয়ে শুয়ে পড়ে। ইতা তাকে আরো কিছু বলতে যাচ্ছিল, তবে তার আগেই অ্যান্ডি ঘুমিয়ে পড়ে। ইতাও শুতে যাচ্ছিল, তবে তখনই সে বাইরে ওই পিলারে আঘাতের আওয়াজ শুনতে পায়, যা শুনে তার সেকারের বলা ওই রহস্যজনক লোকটি অর্থাৎ আবার কথা মনে পড়ে যায়। তাই তো সে একে একে আঙুল গুনতে শুরু করে যে ওই লোকটি কতবার আওয়াজ করছে। 10 বার আওয়াজ করে লোকটি থেমে গেলে ইতা কিছুটা স্বস্তি পায়, কারণ তখন ঘড়িতে 10টা বাজে। সে স্বস্তি পেয়ে নিজের মেয়েকে দেখছিল, এমন সময় হঠাৎই আরো একবার আওয়াজ আসে। এর মানে ইতার কাছে স্পষ্ট যে আশেপাশে নিশ্চয়ই কোনো অশুভ শক্তি আছে, যে ব্যাপারটা নিয়ে ইতা অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে। এদিকে ওই সময় ইতার শাশুড়ি অর্থাৎ সারি নামাজ শেষ করে দোয়া দুরুদ পড়ছিল। এমন সময় হঠাৎই আসির আত্মা তার আশেপাশে এসে অদ্ভুত সব আওয়াজ করতে থাকে, যা শুনে সারি কিছুটা ভয় পেয়ে গেলেও সে নিজেকে সামলে নেয় এবং তার দোয়া দুরুদ চালিয়ে যায়। তার এই দোয়া কালাম যেন আসির আত্মা সহ্য করতে পারছিল না, তাই সে বারবার আমিন আমিন পড়ছিল, অর্থাৎ সে সারিকে দোয়া দুরুদ শেষ করতে বলছিল। তবুও সারি দোয়া পড়তে থাকলে এবার আসির আত্মা তার কানের কাছে এসে জোরে চিৎকার করে আমিন বলে ওঠে, যার ফলে আসি প্রচন্ড ভয় পেয়ে যায়। এমন সময় আসির কণ্ঠে ওই গান শোনা যায়, যা শুনে সারি বেশ অবাক হয়। তবে এবার সে ওই গানটিকে নিজের ডায়েরিতে টুকে রাখে, কারণ সে এর আগেও কয়েকবার এই গান শুনেছে। তবে যেহেতু তার ভুলে যাওয়ার রোগ আছে, তাই সে এখানে এই ডায়েরিতে পুরো গানটি লিখে রাখে। অন্যদিকে তখনও পর্যন্ত চিন্তায় ইতার ঘুম আসছিল না, সে ওই কাইচি হাতে শুয়েছিল। এমন সময় হঠাৎই অ্যামেলিয়া কাঁদতে শুরু করে। যেহেতু অ্যান্ডির ঘুম ভেঙে যাবে, তাই সে অ্যামেলিয়াকে কোলে নিয়ে বাইরের রুমে চলে আসে। ড্রয়িং রুমে বসে সে টিভি চালিয়ে অ্যামেলিয়াকে খাওয়ানোর চেষ্টা করছিল। এভাবেই অ্যামেলিয়া ঘুমিয়ে গেলে সে টিভিটি বন্ধ করতে যায়, যেখানে টিভির রিফ্লেকশনে আসির আত্মাকে দেখা যায়। ইতা তা লক্ষ্য করে না। সে যখন সেখান থেকে উঠে চলেই যাচ্ছিল, তখন সে পাশের একটা চেয়ার তুলতে দেখতে পায়। সাহস করে সে ওই চেয়ারের দিকে এগিয়ে যায় এবং ওই চেয়ারটি ধরে সেটাকে থামানোর চেষ্টা করে। এমন সময় আসি তার হাত ধরে বসে এবং চিৎকার করে বলে, এই বাচ্চাটি আমার। এই ঘটনায় ইতা আরো বেশি চিন্তায় পড়ে গিয়েছিল। পরদিন সকালে সেই ঘটনা অ্যান্ডিকেও খুলে বলে, তবে অ্যান্ডির তার কথা বিশ্বাস হচ্ছিল না। প্রমাণ হিসাবে সে যখন সারির আসিকে দেখার ব্যাপারটা বলে, তখন সারি তার ভুলে যাওয়ার রোগের কারণে কিছুই মনে করতে পারে না। ফলে অ্যান্ডির মনে হয় যে ইতা হয়তো বা অনেক বেশি চিন্তা করছে, তাই এই সব কিছু ভাবছে। তাই সে ইতাকে চিন্তা করতে মানা করে
করে নিজের কাজে বেরিয়ে যায়। এর বেশ কিছুক্ষণ পর সারি যখন তার ঔষধের ব্যাপারটা ডায়েরিতে লিখতে যাচ্ছিল তখন সে তার ডায়েরিতে ওই গানটি লেখা অবস্থায় দেখতে পায়, যা দেখে সে বেশ অবাক হয়, কারণ সে নিজেও জানতো না সে এই গানটি কখন লিখেছে। এদিকে ওই সময় ইতা অ্যামেলিয়াকে ঘুম পাড়িয়ে নিজেও একটু বিশ্রাম নিতে যাচ্ছিল। বিশ্রাম নেওয়ার জন্য সে চোখ বন্ধই করেছিল, এমন সময় আলমারির ভেতর থেকে আওয়াজ আসতে শুরু করে, যা শুনে ইতা তার বালসির নিচে থাকা ওই কাইচিটি হাতে তুলে নেয় এবং সাহস করে আস্তে আস্তে গিয়ে পৌঁছায় ওই আলমারির সামনে। সে আলমারিটি খুলতেই দেখতে পায় ভেতরে থাকা ওই পুতুলটি থেকে আওয়াজ আসছে, যা দেখে সে কিছুটা স্বস্তি পায় এবং আবারও আলমারির দরজা আটকাতেই যাচ্ছিল। এমন সময় আসির আত্মা আলমারির ভেতর থেকে তার উপর ঝাঁপিয়ে পড়ে, ফলে সে চিৎকার করে মাটিতে পড়ে যায়। ঠিক ওই সময় সারিও ওই ঘরে এসেছিল তার ডায়েরিতে লেখা ওই গানটি দেখানোর জন্য, যেখানে সে ইতাকে এই অবস্থায় দেখে ভীষণ ঘাবড়ে যায় এবং তাকে জড়িয়ে ধরে শান্ত করে। আর এরপর ওই রাতে অ্যান্ডি বাড়িতে ফিরলে তারা ডায়েরিতে লেখা ওই গানটি দেখায়, যেটা দেখে অ্যান্ডি সারিকে প্রশ্ন করে যে এটা কি। উত্তরে ইতা বলে এটা তার ডায়েরিতে লেখা আছে। এর মানে সারি এই গানটি কোনো অস্বাভাবিক অবস্থায় শুনেছে বলেই ডায়েরিতে লিখে রেখেছে। সারির কিছু মনে ছিল না, তবে তারও মনে হচ্ছিল যে এই বাড়িতে নিশ্চয়ই অশুভ কিছু ঘটছে। যে ব্যাপারটা জানার পর অ্যান্ডিও কিছুটা চিন্তিত হয়ে পড়ে এবং ভাবতে থাকে যে তার এই ব্যাপারে কি করা উচিত। ওই সময় তাদের বাড়ির সামনে থাকা একটা দোকান গাড়ি আমরা দেখতে পাই। এত রাতে ওই দোকানের মালিক আশপাশ থেকে কিছু মুরগির বাচ্চার ডাক শুনে বেশ অবাক হয়ে যায়। সে আশেপাশে ঘুরে দেখার চেষ্টা করছিল যে এই ডাক কোথা থেকে আসছে। এমন সময় সেখানে আজ রাতে সিকিউরিটির দায়িত্বে থাকা গ্রামের একজন লোক আসে। দোকানদার এমনিতেই ভয় পেয়েছিল, এর উপর আবার তাকে দেখে সে আরো বেশি ভয় পেয়ে যায়। তখন লোকটি জিজ্ঞাসা করে যে সে এইভাবে ভয় পাচ্ছে কেন। তার আওয়াজ শোনার কথা শুনে লোকটি জানায় যে পাশেই অ্যান্ডির বাচ্চা হয়েছে, আর এ কারণেই হয়তোবা সে বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পাচ্ছে। তখন ওই দোকানদার জানায় সে কোনো বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পাচ্ছে না, বরং শুনতে পাচ্ছে কোনো মুরগির বাচ্চার ডাকের শব্দ। যা শুনে ওই লোকটি জানায় যে ইন্দোনেশিয়ায় একটি লোককথা প্রচলিত আছে যে যদি কোনো সদ্য জন্ম নেওয়া বাচ্চার নারী তার বাড়িতে পোতা হয় এবং সেখান থেকে মুরগির বাচ্চার ডাক শোনা যায়, এর মানে হলো ওই বাচ্চার উপর কোনো মেয়ে প্রেতাত্মার নজর আছে। যা শুনে ওই দোকানদার ভীষণ ভয় পেয়ে যায়। এদিকে রাতের বেলা ঘুম ভেঙে যাওয়ায় এন্ডি রান্নাঘরে আসে পানি খেতে, যেখানে পানি খাওয়ার সময় সেও ওই মুরগির বাচ্চার ডাক শুনতে পায়। এই ডাক শুনে সে বেশ অবাক হয়ে যায় এবং বাইরে এই ডাক কোথা থেকে আসছে তা দেখার জন্য একটি টর্চ লাইট হাতে নিয়ে বাইরে বেরিয়ে যায়, যেখানে সে হাঁটতে হাঁটতে গিয়ে পৌঁছায় অ্যামেলিয়ার নারী পোতার স্থানে। আর এরপর সেখানে যা সে দেখে তা দেখার জন্য সে একদমই প্রস্তুত ছিল না। সেখানে খুবই ভয়ঙ্করভাবে আসির আত্মা অ্যামেলিয়ার নারী বের করে সেটা খাচ্ছিল, যা দেখে অ্যান্ডি ভয় পেয়ে অন্যদিকে তাকাতেই তার সামনে আসির আত্মা চলে আসে। তাই তো সে ভয়ে দোয়া পড়তে পড়তে বাড়ির ভেতরে দৌড়ে পালিয়ে আসে, যেখানে তার সামনে চলে আসে তার মা সারি। সারি তার এই অবস্থার কারণ জিজ্ঞাসা করে। তখন অ্যান্ডি তাকে সবকিছু খুলে বলে এবং জানায় সেও ইতার মতো ওই মহিলাকে দেখেছে। তার এবার তাদের কথায় বিশ্বাস হচ্ছে। তারা এর কারণ বুঝতে পারছিল না, তাই তো অ্যান্ডি আর এক মুহূর্তও দেরি করে না। ওই রাতেই সে বেরিয়ে পড়ে মসজিদের ওস্তাদের সাথে দেখা করতে, যাতে করে সে তাদের এই সমস্যার সমাধান পেতে পারে। দৃশ্য পরিবর্তিত হয় এবং আমরা পরদিন দুপুরের দৃশ্য দেখতে পাই, যেখানে ইতা গত রাতের ব্যাপারে কোনো কিছুই জানতো না। সে কলপারে বসে অ্যামেলিয়াকে গোসল করাচ্ছিল। এমন সময় তার পেছনে থাকা দরজাটিতে আওয়াজ হতে শুরু করে। দরজাটি একটু একটু করে বন্ধ হচ্ছিল, তবে ইতা পিছে তাকাতেই সেটা থেমে যাচ্ছিল। ইতা এই ব্যাপারে কোনো রকম গুরুত্ব না দিয়ে অ্যামেলিয়াকে গোসল করাতে থাকে। এমন সময় দরজাটি সজোরে বন্ধ হয়ে যায়। যখন সে পিছে ঘুরে তাকায় এবং যখনই সে সামনের দিকে তাকায় দেখতে পায় তার কোলে অ্যামেলিয়া নেই। সে ওই পানির ভেতরে অ্যামেলিয়াকে খুঁজতে থাকে, তবে সেখানে অ্যামেলিয়া ছিল না। সে যেন ভর দুপুরে উধাও হয়ে গিয়েছিল। ইতা হন্যে হয়ে পানির ভেতরেই অ্যামেলিয়াকে খুঁজতে থাকে। এমন সময় সেখানে ভেসে ওঠে এক ভয়ঙ্কর মুখ, যা দেখে ইতা চিৎকার করে ওঠে। এই ঘটনার পর অ্যান্ডি পুলিশ রিপোর্ট লেখাতে চাইছিল, তবে ইতা তো জানতো যে এই কাজ কোনো জীবিত মানুষ করেনি, তাই পুলিশ রিপোর্ট লেখালেও কোনো লাভ হবে না। সে এখানে অ্যান্ডিকে রিকোয়েস্ট করে বলে যে এই ব্যাপারে একমাত্র একজন ব্যক্তিই জানে,
আর সে হলো ওই রহস্যজনক লোকটি অর্থাৎ আবা। তাকে খুঁজে বের করতে হবে অ্যান্ডিকে। ইতার মুখে আবার ব্যাপারে জানার পর অ্যান্ডি ওই রাতেই আবাকে খুঁজতে চলে যায়। প্রথমে সে সেকারের বাড়িতে যায় এবং তাকে গিয়ে আজকে হওয়া সকল ঘটনা খুলে বলে। সেই সাথে তার কাছে জানতে চায় আবার অ্যাড্রেস। সেকার অ্যান্ডিকে আবার অ্যাড্রেস জানিয়ে দিলে সে তখনই বেরিয়ে পড়ে আবার বাড়ির উদ্দেশ্যে। আবা তখন রাতের অন্ধকারে একটি ছবি আঁকছিল, যে ছবিতে ছিল একটি বটগাছ এবং বাচ্চা কোলে নিয়ে একজন মেয়ে, যা দেখে আমরা বুঝতে পারি সে এখানে আসির ছবি এঁকেছে। এমন সময় সেখানে পৌঁছে যায় অ্যান্ডি। তার ডাক শুনে আবা বেরিয়ে আসে। এই রহস্যজনক লোকটির চেহারা দেখে অ্যান্ডি প্রথমে কিছুটা ঘাবড়ে যায়, আর এরপর সে পুরো ঘটনা তাকে খুলে বলে। তাই তো ওই রাতেই আবা তার সাথে তার বাড়িতে চলে আসে, যেখানে সে তাদেরকে আসির ব্যাপারে পুরো ঘটনা খুলে বলে। আসির আসল নাম ছিল কাসি। সে তাদের প্রতিবেশী গ্রামে বাস করত। বাচ্চা দেখাশোনার চাকরি নিয়ে সে শহরে যায়, যেখান থেকে সে ফিরে আসে একটা বাচ্চা কোলে, বিবাহ ছাড়াই। আর বিবাহের আগেই এই নাজায়েজ বাচ্চা জন্ম দেওয়ার কারণে কাসির বাবাও তার মুখের উপর ঘরের দরজা বন্ধ করে দেয়। তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। ফলে কাসি একেবারেই অসহায় হয়ে পড়ে। মাঝরাতে সে তার বাচ্চাকে নিয়ে কোথায় যাবে তা বুঝে উঠতে পারছিল না। এর উপর আবার গ্রামের মানুষেরা কাসির ওপর এত বেশি রেগেছিল যে তার উপর পাথর মারছিল, তাকে নানা রকম আজে বাজে মন্তব্য করছিল। এই সব কিছুতে কাসি ভেঙে পড়ে। তাই তো সে ফাইনালি নিজের বাচ্চাকে মেরে নিজের জীবন নিয়ে নেয়। আর এরপর তার আত্মা পরিণত হয় একজন কুন্তিলানাকে। আজ থেকে ঠিক 7 দিন আগেই আসি তার সন্তানকে মেরে নিজেকে শেষ করে দিয়েছিল। আর 7 দিন আগের রাতেই জন্ম হয়েছিল অ্যামেলিয়ার। এর মানে হলো 7 দিন ধরে আসির আত্মা এই বাড়িতেই আছে। এই কারণেই আবা এতদিন ধরে আসির আত্মাকে খুঁজে পাচ্ছিল না। আসলে 7 দিন আগের রাতে প্রেগনেন্ট অবস্থায় ইতা যখন কিছু আওয়াজ শুনে বাইরে বের হয়েছিল, তখন তার পিছু পিছু আসির আত্মা তার বাড়ির ভেতরে প্রবেশ করেছিল। আর সেই মূলত দায়ী ছিল 1 মাস আগে ইতার ওই প্রসব বেদনা হওয়ার এবং অ্যামেলিয়ার এই পৃথিবীতে আসার। অর্থাৎ পৃথিবীতে আসার আগে থেকেই অ্যামেলিয়ার উপর নজর ছিল আসির। তবে সে যতই কুন্তিনালাক জিনে পরিণত হোক না কেন, একজন কুন্তিনালাকও এত সহজে কারোর বাচ্চা নিতে পারে না। এর অর্থ হলো ইতার কাছে কুন্তিনালাকের অর্থাৎ আসির কিছু একটা আছে, যার বদলে সে ইতার বাচ্চাকে নিতে পেরেছে। তখন ইতার মনে পড়ে যায় ওই চিরুনিটির কথা, যেটা সে তার বাচ্চার ট্রলির কাছে পেয়েছিল। সে তখনই দৌড়ে চলে যায় নিজের ঘরে এবং ওই চিরুনিটি এনে আবার হাতে তুলে দেয়, যেটা হাতে নিয়ে দেখার পর আবার তাদের কাছে কিছু মোমবাতি চায়, যেটা একটা টেবিলের উপর জ্বালিয়ে রেখে তারা 4 জন চারদিকে বসে পড়ে। আর এরপর আবার তাদের 3 জনকে চুপচাপ একে অন্যের হাত ধরে বসে থাকতে বলে। কোনো রকম আওয়াজ করতে সে বিশেষভাবে নিষেধ করে দেয়। আর এরপর সে আসিকে ডাকতে থাকে। আসিকে এইভাবে ডাকতে দেখে তারা 3 জন ভীষণ ভয় পেয়ে যায়। এমন সময় কোথাও থেকে একটা হাওয়া আসে এবং সামনে থাকা মোমবাতিটি নিভিয়ে দেয়। আর এরপর গুনগুন আওয়াজে আসির গলার ওই গান শোনা যায়, যা শোনার চেষ্টা করতে করতে আবার নিজের চোখের চশমাটি খোলে। তখন তার চোখের এই ভয়ানক অবস্থা দেখে তারা 3 জনই ভীষণ ভয় পেয়ে যায়। দেখে মনে হচ্ছিল তার চোখ যেন কেউ ইচ্ছাকৃতভাবেই তুলে ফেলেছে। এখন আবার তাদেরকে এখানেই বসে থাকতে বলে এবং মনে মনে দোয়া পড়তে বলে, তবে কোনো আওয়াজ যেন শোনা না যায়। একথা বলে সে সেখান থেকে উঠে সামনের দিকে এগোতে থাকে এবং আসির কণ্ঠের পিছু করতে করতে সে চলে আসে পেছনের দরজার সামনে। দরজা খুলতেই সে সেখানে থাকা কলটি অনবরত পাম্প হতে দেখতে পায়, যা দেখে সে বুঝতে পারে এখানে আসি রয়েছে। তাই সে আসিকে থামতে বলে। এমন সময় হঠাৎই তার পেছনে থাকা দরজাটি বন্ধ হয়ে যায়, যা দেখে সে সবকিছু বুঝতে পারে এবং তখনই ভেতরে চলে আসে এবং অ্যান্ডিকে বলে তৈরি হয়ে নিতে এবং তার সাথে এখনই বাইরে যেতে। অ্যান্ডি কোনো কিছু বুঝতে না পারলেও তখনই তার সাথে বেরিয়ে যায় এবং কোনো কিছু না ভেবেই তার পিছু করতে থাকে। অন্যদিকে ওই সময় আমরা বাড়ির দৃশ্য দেখতে পাই, যেখানে সারি ইতার হাতে তুলে দেয় একটি তসবি। তবে ইতার মন তো কাঁদছিল অ্যামেলিয়ার জন্য, তবুও সে কোনো মতে নিজেকে বুঝিয়ে নামাজের খিমার পরে তসবি পড়তে বসে। অন্যদিকে আবা অ্যান্ডিকে নিয়ে গিয়ে পৌঁছায় বটগাছের সামনে। সেখানে পৌঁছে সে অ্যান্ডিকে বলে আজান দিতে। অ্যান্ডিও কোনো কিছু না ভেবে জোরে জোরে আজান দিতে শুরু করে। তখন আবা চুপ করে পাশে দাঁড়িয়েছিল। অন্যদিকে তসবি পড়তে পড়তে মন থেকে দোয়া করছিল অ্যামেলিয়ার মা ইতা।
অ্যান্ডির আজান দেওয়া শেষ হতে না হতেই বটগাছের পেছন থেকে কিছু আওয়াজ আসতে শুরু করে। খেয়াল করে শুনলে বোঝা যায় এটি কোনো বাচ্চার কান্নার শব্দ ছিল, যা বুঝতে পারা মাত্রই অ্যান্ডি আলহামদুলিল্লাহ বলে ওঠে এবং তখনই আবার কাছ থেকে চাদর নিয়ে চলে যায় তার বাচ্চাকে উদ্ধার করতে। সেখান থেকে সে তার বাচ্চাকে নিয়ে বেরিয়ে আসে, যা দেখে আবাও বেশ স্বস্তি পায়। আর এরপর তারা অ্যামেলিয়াকে নিয়ে রওনা দেয় বাড়ির উদ্দেশ্যে, যেখানে তখনও ইতা তসবি পড়ছিল। এভাবেই তসবি পড়তে পড়তে হঠাৎই তসবিটি তার হাতের ভেতর থেকে ছিঁড়ে মাটিতে পড়ে যায়, যা ছিল কোনো অশুভ শক্তির সংকেত। এর কিছুক্ষণের মধ্যেই অ্যান্ডি এবং আবা তাদের মেয়ে অ্যামেলিয়াকে নিয়ে বাড়িতে ফিরে আসে, যেখানে বাড়িতে ঢুকতেই অ্যান্ডি তার স্ত্রী ইতাকে খুঁজতে থাকে, কারণ সে জানতো অ্যামেলিয়াকে হারানোর পর থেকে ইতা ভীষণভাবে ভেঙে পড়েছিল। ইতা তখন সেখানকারই ওই রকিং চেয়ারে বসা ছিল, যেখানে একবার আমরা আসির আত্মাকে দেখেছিলাম। এখানে অ্যান্ডি কোনো কিছু না ভেবেই ইতার কোলে তুলে দেয় অ্যামেলিয়াকে এবং সারিকে এসে বলে অ্যামেলিয়া এবং ইতাকে একা ছেড়ে দিতে। ইতা কিছুক্ষণ তার মেয়ের সাথে সময় কাটা। একথা বলতে না বলতেই আসির কণ্ঠের ওই গানের সুর শোনা যায়, যা শোনা মাত্রই আবা বলে ওঠে সে এখানে কোনো দানুরের গন্ধ পাচ্ছে, অর্থাৎ কোনো অতৃপ্ত আত্মার। আর এরপর তারা তিনজনে এগিয়ে যায় ইতার দিকে, যেখানে ইতার শরীরে প্রবেশ করে গিয়েছিল আসির অতৃপ্ত আত্মা এবং ইতা সেখানেই বসে গান গাইছিল, যা শুনে আবা বুঝতে পারে এবং আসিকে ডাক দেয়। সাথে সাথে আসি তাদের দিকে ফিরেই চিৎকার করে বলে ওঠে এই বাচ্চা তার। একথা বলেই সে ইতা সহ ওই চেয়ারটিকে হাওয়ায় তুলে নেয়। আবা তাকে বোঝানোর চেষ্টা করে যে এই বাচ্চা তার নয়, তার বাচ্চাকে সে নিজ হাতেই খুন করেছে 7 দিন আগে, তাই সে যেন ইতাকে ছেড়ে দেয়। তবে আসির আত্মা কোনো কথা শুনতে রাজিই ছিল না। সে চিৎকার করে বলতে থাকে এই বাচ্চা তার। একথা বলে চিৎকার করতেই আশেপাশের সব আলো নিভে যায় এবং চেয়ারটি নিচে এসে পড়ে, যেখানে ইতা অথবা অ্যামেলিয়া কেউই ছিল না। পড়েছিল ইতার পরনে থাকা ওই খিমারটি। আমরা দেখতে পাই ইতা অ্যামেলিয়াকে নিয়ে চলে গিয়েছে কলপারে, যেখানে এক পাত্রে পানি রাখা আছে। যে পানির রিফ্লেকশনে আমরা দেখতে পাই ইতার মধ্যে তখনও রয়েছে আসির আত্মা এবং সেইখানে চেষ্টা করছিল অ্যামেলিয়াকে ঠিক ওইভাবে মেরে ফেলা যেভাবে সে 7 দিন আগে নিজের মেয়েকে মেরে ফেলেছিল। যে ব্যাপারটা ভেতরে থাকা আবাও বুঝতে পারে, তাই সে তখনই দৌড়ে চলে আসে কলপারে, যেখানে সে ইতার মধ্যে থাকা আসিকে বারবার করে অনুরোধ করতে থাকে এমন কাজ না করতে। সে এখানে দোয়া পড়ছিল, সেই সাথে এন্ডিও বারবার অনুরোধ করছিল তার স্ত্রী এবং কন্যাকে ছেড়ে দিতে। এভাবেই দোয়া পড়তে পড়তে এক সময় আসি বাধ্য হয় ইতার শরীর ছেড়ে দিতে, যার ফলে বেঁচে যায় অ্যামেলিয়া এবং ইতাও, যার ফলে খুশি হয়ে যায় সারি। সে এখানে আবাকে ধন্যবাদ জানায় তার পরিবারের এমন বিপদের সময়ে তাদের পাশে থাকার জন্য এবং তাদেরকে সাহায্য করার জন্য। তবে আবা এখানে তাকে একটাই মাত্র রিকোয়েস্ট করে যে তারা যেন আসিকে ক্ষমা করে দেয়। আসি যা কিছু করেছে সেটা শুধুমাত্র তার বাচ্চার তাড়নাই করেছে। সে ভুলবশত রাগের বশীভূত হয়ে নিজের মেয়েকে খুন করেছিল, যার ফলে সে পরিণত হয়েছিল এমন অতৃপ্ত কুন্তিলানাকে। তাই সারি এবং তার পরিবার যেন তাকে এই কাজের জন্য ক্ষমা করে দেয়, তাহলেই একমাত্র তাদের সবার জন্য ভালো হবে। সারি এ কথাই রাজি হয়ে যায় এবং জিজ্ঞাসা করে সেই চিরুনিটির কি করবে। উত্তরে আবা বলে সে যেন এটা সামনের ওই বড় বটগাছের নিচে পুঁতে রাখে এবং শেষবারের মতো আসিকে বিদায় জানায়। পরদিন সকালের দৃশ্য আমরা দেখতে পাই, যেখানে সারি ওই বিরাট বড় বটগাছের নিচে এসে ওই চিরুনিটি পুঁতে দেয় এবং আসিকে বিদায় জানায়। এটিই সেই বটগাছ ছিল যে গাছের নিচে এসে সারি নিজেকে শেষ করে দিয়েছিল, আর এটিই সেই বটগাছ যেখান থেকে শুরু হবে 37 বছর পরের গল্প, যে গল্পে আমরা ছোট্ট একটা মেয়েকে দেখতে পারবো যে কিনা এই বটগাছের নিচ থেকে ওই চিরুনিটি নিয়ে যাবে, আর এরপর তার সাথে চলে যাবে আসি নিজেও। তাহলে কি অ্যামেলিয়ার গল্প এখানেই শেষ? আসি কি এত সহজে অ্যামেলিয়াকে ছেড়ে দিবে? না, আসি আবারও ফিরে আসবে এবং 40 দিন হওয়ার আগেই অ্যামেলিয়াকে নিজের সাথে করে নিয়ে যাবে। সেই সাথে নির্মমভাবে খুন করবে ইতা এবং অ্যান্ডিকে। আর এরপর কি হবে তা জানতে হলে দেখতে হবে আসি পার্ট 2। আসি পার্ট 2 এর গল্প আমি খুব শীঘ্রই আপনাদের জন্য নিয়ে আসবো, যেখানে 7 বছরের অ্যামেলিয়াকে আমরা দেখতে পাবো যে কিনা নিজের বাবা মায়ের মৃত্যুর পর 7 বছর ধরে বড় হবে আসির কাছে। আর এরপর কি হবে? অ্যামেলিয়া কি আদৌ আসির কাছ থেকে
থেকে মুক্তি পাবে, পেলেও সে কিভাবে মুক্তি পাবে, সবকিছু জানতে পারবেন আমাদের পরবর্তী ভিডিওতে। তাই ওই ভিডিওটি মিস না করতে চাইলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে এবং কমেন্টে জানাবেন এই গল্পটি আপনাদের কাছে ভালো লেগেছে কিনা। সম্পূর্ণ মুভিটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড দেওয়া আছে। মুভিটি দেখতে চাইলে কমেন্ট বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন করুন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।